মা, ও মা, আমি একটু বাহিরে খেলতে যাই গো। সারাদিন আমাকে বসে বসে বাসায় ভালোই লাগে না। বাহিরে যাবি তো যা, কিন্তু একটা কথা মনে রাখিস, তাড়াতাড়ি খেলে বাসায় ফিরে আসবি কিন্তু। আর শোন, একদমই কিন্তু দুষ্টুমি করবি না, কেমন? এরপর টুটুল বাহিরে চলে যায় আর বাহিরে গিয়ে এক ডাল থেকে অন্য ডালে মনের আনন্দে উড়ে বেড়াতে থাকে আর খেলতে থাকে। আর খেলতে খেলতে হঠাৎই তার সামনে এক দানবীয় ঈগল চলে আসে। ঈগলকে দেখে তো টুটুল ভীষণ ভয় পেয়ে যায়। এই, কে তুমি? আর তুমি এখানে এসেছো কেন? এক্ষুনি এখান থেকে চলে যাও বলছি। দেখতে পাচ্ছিস না আমি কে? আমি হলাম দানবীয় ঈগল, আর আমি তো এখানে এসেছি তোকে খাওয়ার জন্য, কারণ আমার পেটে যে বড্ড ক্ষুধা। আমার তো রক্ত মাংস খাওয়া দরকার, আর আমি তো তোকে না খেয়ে এখান থেকে যাব না, তাই অযথা আমাকে আর যেতে বলিস না। ঈগলের এসব কথা শুনে টুটুল বেশ ভয় পেয়ে যায়, আর তখনই ঈগল টুটুলকে ধরে ফেলে। দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও, আমার বড্ড ভয় করছে। আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার দিদির কাছে যাব, দয়া করে আমাকে খেও না। এসব কথা বলে টুটুল কাঁদতে শুরু করে দেয়। দানবীয় ঈগল টুটুলের কোনো কথা না শুনে টুটুলকে খাওয়া শুরু করে দেয়। এদিকে টুটুল অনেক সময় বাসায় না ফেরার জন্য টুনি আর টুনটুন টুটুলকে খুঁজতে বের হয়। আর অবশেষে টুনি আর টুনটুন সেই দানবীয় ঈগলের সামনে চলে আসে। আর সেখানে এসে টুনি তার সন্তানের দেহের অংশবিশেষ দেখে কান্নায় ভেঙে পড়ে। হে কি, এটা তুমি কি করলে? আমার ছানাকে তুমি খেয়ে ফেললে, শয়তান ঈগল! একটা মায়ের কোল খালি করার আগে তুমি একবারও ভাবলে না? অযথা এত কান্না করিস না তো, আর এত কান্না করে চোখের জল শুকিয়ে কোনো লাভ হবে না। এখানে তো তোর আরো একটা ছানা দেখছি, কিছুদিন পর এসে তোর এই ছানাটাকেও আমি খেয়ে ফেলবো। তখন তো তোকে আবার চোখের জল ফেলতে হবে, আর তার জন্য কিছু চোখের জল বাঁচিয়ে রাখ। এসব তুমি কি বলছো? তুমি আবার আমার ছানাকে খেয়ে ফেলবে নাকি? তুমি এসব করতে পারো না। তোমার এসব জুলুম ঈশ্বর একদমই সহ্য করবে না। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আহা হা হা, তোর মতো ছোট পাখির ছানাকে খেয়ে আমি আমার ক্ষুধা মিটাই। অযথা চোখের জল না ফেলে তোর এই ছানাকে বেশি বেশি খাইয়ে একটু মোটা তাজা কর, তাতে আমার খাওয়ার সুবিধা হবে। এসব কথা বলে দানবীয় ঈগল হাসতে হাসতে সেখান থেকে উড়ে যায়। এদিকে টুনি আর টুনটুন টুটুলকে হারিয়ে ভীষণ কষ্ট পায়। টুনি তার ছানা টুনটুনকে হারানোর ভয়ে চোখের জল ফেলতে থাকে। মা, ও মা, তুমি আবার কাঁদছো? আমি তোমাকে কতবার বলেছি তুমি আর কাঁদবে না। ওই শয়তান ঈগল আমার বোনকে খেয়ে ফেলেছে। তো কি হয়েছে মা? ও আমাকে আর খেতে পারবে না। তুমি কেঁদো না মা। না রে মা, আমার ভয় যে কিছুতেই কমছে না। আমি আমার চোখের সামনে আমার ছানার রক্ত মাংস মাখা দেহ দেখেছি। ওই শয়তান ঈগল আমার চোখের সামনে আমার একটা ছানা খেয়ে ফেলেছে। হয়তো কদিন পরও এসে আবার আমার সামনে ওকেও খেয়ে ফেলবে রে মা। আর তখন আমার কিছুই করার থাকবে না। তখন অসহায় হয়ে ছানার মৃত্যু দেখতে হবে। তাই চোখের জল ফেলা ছাড়া আর কি করব রে মা? টুনির এসব কথা শেষ হতে না হতেই এখানে একটা পেঁচা চলে আসে আর টুনির কথা শুনে বলে, উপায় আছে তো, আর সেটা হলো ঈগলকে হত্যা করা। আর ঈগলকে হত্যা করতে পারলেই তোমার ছানার পাশাপাশি অন্য পাখির ছানাগুলোও বেঁচে যাবে। কে তুমি? আর তুমি কোথা থেকে এলে? আর এই ঈগলকে হত্যা করার উপায় বা কি করে পেলে? আর ওই ঈগলকে হত্যা করার উপায় কি বলো আমাকে। আমি হলাম জ্যোতিষী পেঁচা, আর আমি অনেক দূরের জঙ্গল থেকে এখানে এসেছি তোমার মেয়েকে খুঁজতে খুঁজতে। কারণ ওই ঈগলের পরবর্তী শিকার যে তোমার মেয়ে, আর তোমার মেয়েই পাবে ওই ঈগলকে হত্যা করতে। তাই নাকি? আমি ওই ঈগলকে হত্যা করতে পারবো? আমি তো ছোট্ট একটা পাখি, আমি ওই অত বড় ঈগলকে হত্যা করব কি করে? কি উপায়ে হত্যা করব তুমি কি জানো? হ্যাঁ জানি তো, তবে শোনো, এখান থেকে অনেকটা দূরে
এক পাহাড়ের চূড়ায় এক বড় কচু গাছ আছে, আর ওই কচু গাছে একটা আনারস ধরা আছে। আর ওই আনারস নিয়ে এসে আনারসের জুস বানাতে হবে। আর সেই আনারসের জুস ঈগলকে খাওয়াতে পারলেই ওই ঈগল মারা যাবে। আর আমি তোমাকে অনুরোধ করছি, যে করেই হোক ওই আনারসের জুস ঈগলকে খাওয়াতেই হবে, নয়তো শয়তান ঈগল যে এই বনে সব পাখির ছানাকে খেয়ে ফেলবে। আর এর আগেও ওই ঈগল বনের অনেক পাখির ছানাকে খেয়ে ফেলেছে। না, আমি যেই করেই হোক ওই ঈগলকে হত্যা করবই। ও আর কোনো পাখির ছানাকে খেতে পারবে না। তবে আমি চললাম ওই কচুর গাছের আনারস আনতে। দাঁড়াও বাছা, তুমি ওই দূরের পাহাড়ে একা একা যেতে পারবে না, তাই আমি তোমাকে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। এ কথা বলে পেঁচা একটা মাদুর পেতে দেয়। এই মাদুরে ওঠো বাছা, এই মাদুরই তোমায় সেখানে পৌঁছে দিবে। আর এই মাদুরের সাহায্যে তুমি আবার বাসায় ফিরে আসতে পারবে। এরপর টুনটুন মাদুরে ওঠে, আর নিমিষেই মাদুরটা উঠতে থাকে। আর উঠতে উঠতেই মাদুরটা পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। ও মা, সত্যি তো এখানে কচু গাছে আনারস ধরা। কি অবাক কাণ্ড! কচু গাছে আনারস ধরেছে। না না, আর এভাবে কথা বললে চলবে না। আমি বরং আনারসটা নিয়ে বাসায় ফিরে যাই। এরপর টুনটুন আনারসটা নেয় আর মাদুরের সাহায্যে বাসায় ফিরে যায়। আর বাসায় ফিরে আনারসটা জ্যোতিষী পেঁচার কাছে দেয়। পেঁচা সেই আনারসটা দিয়ে জুস বানায়। তারপর পেঁচা টুনটুনকে ঈগলের গুহার পথ দেখিয়ে দেয়। আর টুনটুন আনারসের জুস নিয়ে ঈগলের গুহায় চলে আসে। এ কি, এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। শিকার তো দেখছি নিজেই আমার গুহায় এসে হাজির। হ্যাঁ, এলাম। তুমি তো আমাকেই খাবে, তো ভয় করে লাভ কি? আমাকে তো মরতেই হবে, তাই নিজেই চলে এলাম। কিন্তু মরার আগে তোমার মুখে স্বাদ বাড়ানোর জন্য এই জুসটা নিয়ে এসেছি। এটা খেলে তোমার মুখে স্বাদ বাড়বে, আর তুমি আমাকে খেয়ে অনেক মজা পাবে। তাই নাকি? তবে দে, তাড়াতাড়ি জুসটা খেয়ে নেই। এ কথা বলে ঈগল টুনটুনের কাছ থেকে জুসটা নিয়ে খেয়ে ফেলে। আর সাথে সাথে ঈগল সেখানেই মারা যায়। আর টুনটুন তার মায়ের কাছে ফিরে আসে। আর টুনি তার ছানাকে নিয়ে নিশ্চিন্তে দিন কাটাতে থাকে। আর এরপর থেকে ওই জঙ্গলে আর কোনো পাখির ছানা মারা যেত না। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। শোনো না গো, এই নিরামিষ খেতে খেতে কেমন জানি আমার মুখের রুচিটাই নষ্ট হয়ে গেছে। তুমি বরং বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে আসো না। শোনো, বড় মাছ আনবে কিন্তু, আমার খুব খেতে ইচ্ছে করেছে। আবার যদি সেই সামর্থ্য থাকতো তাহলে তো আমি তোমাকে রোজ মাছ এনে দিতাম গিন্নি। আছেই তো মাত্র কয়েকটা টাকা। এই কটা টাকা দিয়ে যদি মাছ আনি তাহলে অন্য খরচ করব কি করে বলো তো? ওই টাকাগুলো দিয়েই না হয় আজকে মাছ নিয়ে এসো, আমার যে খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি যখন বলছো তখন কিনে আনছি। এরপর বান্টি বাজারে গিয়ে সব থেকে বড় মাছটা তার গিন্নির জন্য কিনে আনে। আর সুখী মাছটা দেখে বলে, কত বড় মাছ নিয়ে এসেছো গো তুমি। দাও দাও, আমাকে দাও, আমি কেটে রান্না করছি। নাও নাও গিন্নি, এই নাও। তারপর সুখী মাছটাকে নিয়ে কাটতে চলে যায়। যেই না মাছটা কাটতে শুরু করে, অমনি একটা টুনির ছানা মাটিতে পড়ে যায়। ও মা, এ কি অদ্ভুত কাণ্ড! কই গো, এদিকে এসো, দেখে যাও, দেখে যাও, কি অদ্ভুত কাণ্ড ঘটেছে। কি হয়েছে গিন্নি? এ কি, মাছের পেটে টুনির ছানা এলো কি করে? সেটা তো আমার থেকে তোমার ভালো জানার কথা গো, কারণ মাছটা যে তুমি নিয়ে এসেছো। ওসব বাদ দাও গিন্নি, আমাদের তো সন্তান নেই, তাই হয়তো উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চাইছেন। চলো আমরা এই ছানাটাকে নিয়ে নিজের সন্তানের মতো বড় করতে থাকি। সেটা না হয় বুঝলাম, কিন্তু এটা যদি আমাদের জন্য কোনো অভিশাপ হয়, তখন তখন কি হবে বলো? আহা গিন্নি, তুমি অযথা এসব ভাবছো কেন বলো তো? দেখো না কি নিষ্পাপ চেহারা,
এ কি করে আমাদের ক্ষতি করতে পারে বলো তো? বান্টি অনেক বোঝানোর পর সুখী টুনির ছানাটিকে নিজের সন্তানের মতো বড় করতে শুরু করে। বান্টি সারাদিন কাজ করে যে কটা টাকা পায় তা দিয়ে নিজের সন্তানের খরচ চালিয়ে নেয়। এক রাতে এক অলৌকিক ঘটনা ঘটে। বান্টি আর সুখী যখন ঘুমিয়ে পড়ে, মাছ থেকে টুনির ছানা উঠে পড়ে আর তার ডানা দিয়ে হীরের বৃষ্টি ঝরতে থাকে। এরপর সে আবারও ঘুমিয়ে পড়ে। এরপর সকালবেলা, এ কি, এগুলো তো হিরে মনে হচ্ছে, কিন্তু এত হিরে আমার ঘরে এলো কি করে? বান্টি, এই বান্টি, ওঠো না, দেখো কি অলৌকিক কাণ্ড ঘটেছে। আহা, এই গিন্নিটার জন্য আমি একটু ঠিকমতো ঘুমাতেও পারি না। কি হয়েছে বলো তো? নিকুচি করেছি তোমার ঘুমের। এদিকে এসো, দেখো কি কাণ্ড ঘটেছে। দেখি দেখি, এ কি, এত খাঁটি হিরে এখানে কি করে এলো? আমাদের ঘরে এগুলো এলো কি করে গিন্নি? সেটা তো আমিও ভাবছি গো, কিন্তু যেভাবেই আসুক না কেন, এগুলো বাজারে বিক্রি করে আমরা অনেক বড়লোক হতে পারবো গো। কি বলো তুমি? সে তো অনেক ভালো খবর গিন্নি। দাও দাও, এগুলো নিয়ে আমি তাহলে বাজারে বিক্রি করে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও তুমি, জলদি যাও। এরপর বান্টি বাজারে গিয়ে হিরেগুলো বিক্রি করে আর অনেকগুলো খাবার নিয়ে বাড়িতে ফিরে আসে। এই নাও গিন্নি, আজ আর আমাকে কাজে যেতে হবে না। সারাদিন খাটের ওপর শুয়ে বসে এসব খাবার খাবো আমরা। বান্টি আর সুখী হিরে পেয়ে ভীষণ খুশি ছিল। এরপর হঠাৎই একদিন বান্টি বলে, আচ্ছা গিন্নি, এত হিরে আসছে কোথা থেকে বলো তো? তুমি কি একবারও ভেবেছো সেটা? না গো, আমরা তো হিরে পেয়ে অনেক খুশি, একবারও তো আমি সেটা ভাবিনি। তবে শোনো, আমরা আজ রাতে জেগে থাকবো আর কি করে এত হিরে আসে আমাদের ঘরে সেটাই দেখবো। বুঝতে পেরেছো? এরপর তারা দুজনে সেই অপেক্ষাতেই থাকে। সুখী আর বান্টি ঘুমের ভান করে শুয়ে থাকে আর টুনির ছানা মাঝরাতে উঠে তার ডানা ঝাপটাতে থাকে আর তার ডানা থেকে হীরের বৃষ্টি হতে থাকে। এ দেখে সুখী আর বান্টি অনেক অবাক হয়ে যায়। বান্টি, এটা আমি কি দেখলাম? আমাদের টুনটুন ওর পাখা দিয়ে হিরে ফেলছে। আমিও তো সেটাই ভাবছি গিন্নি, আমাদের সন্তানের ওপর কোনো প্রেতাত্মা ভর করেনি তো? হ্যাঁ গো, সেটাও তো হতে পারে। চলো তবে আমরা তান্ত্রিক বাবার কাছে যাই, দেখি উনি এর কোনো সমাধান দিতে পারে কিনা। এরপর সুখী আর বান্টি মিলে তান্ত্রিকের কাছে যায় আর দুজনে মিলে তান্ত্রিককে সবটা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, অনেক বছর আগে এক পরী এই টুনিকন্যাকে মাছের পেটে বন্দি করে রেখেছিল আর সেই মাছটা একটা জেলের জালে ধরা পড়ে আর সেটা তুই কিনে আনিস। তোরা যদি সৎ পথে থাকিস তাহলে তোদের মেয়ে তোদের হিরে দিতেই থাকবে, আর তোরা যদি লোভ করিস তাহলে তোদের মেয়ে আর কখনোই তোদের হিরে দেবে না। তখন তোরা ধ্বংস হয়ে যাবি, তাই তোরা লোভ করিস না। আমরা কখনোই লোভ করব না তান্ত্রিক বাবা। আমাদের সন্তান আমাদের ছেড়ে চলে যাবে, তা কি করে হয়? আচ্ছা তান্ত্রিক বাবা, বলুন না, ও কি আমাদের ছেড়ে কখনো চলে যাবে? না, তোরা তাড়িয়ে না দিলে ওরা কখনোই যাবে না। এখন তোরা বাড়ি যা আর তোদের কাছে রাখ তোদের মেয়েকে। এরপর সুখী আর বান্টি মিলে বাড়ি চলে যায় আর টুনির ছানাকে ওরা কিছুই বুঝতে দেয় না। এরপর বান্টি আর সুখী যত হিরে পায় তা বাজারে বিক্রি করে ওরা অনেক বড়লোক হয়ে যায়। এই ঘটনা কালু কাকের নজরে পড়ে যায়। কাকলি, এই গরিব বান্টি যে কিনা নুন আনতে পান্তা ফুরাতো, সে এত বড়লোক কি করে হলো? বুঝতে পারছি না গো, কিন্তু এদের তো কড়া নজরে রাখতে হবে। এরপর কালু আর কাকলি সুখীর জানালার পাশে দাঁড়িয়ে থাকে। তারা সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন কালু আর কাকলি তাদের জানালার পাশে এসে বসে থাকে। এদিকে টুনটুন আগের মতোই মাঝরাতে উঠে তার ডানা ঝাপটাতে থাকে। ওদিকে কালু আর কাকলি এসব দৃশ্য দেখে অনেক লোভে পড়ে যায়। এরপর তারা সেখান থেকে চলে যায়। সুখীর মেয়ে আসলে কোনো সাধারণ মেয়ে নয়, এ তো জাদুই পাখি, একে যেভাবেই হোক আমাদের নিয়ে আসতেই হবে।
এরপর দিনের বেলা টুনটুন যখন বাইরে খেলতে আসে তখন কালু আর কাকলি টুনটুনকে ধরে নিয়ে যায় আর তারা সারা রাত নিজেদের সাথে টুনটুনকে রেখে দেয় মাঝরাতে হিরে দেওয়ার জন্য। কিন্তু ওরা লোভ করার কারণে টুনটুন আর তাদের হিরে দিতে পারে না, বরং টুনটুনের ডানা থেকে আগুনের গোলা এসে কালু আর কাকলিকে ধ্বংস করে দেয়। এদিকে সুখী আর বান্টি টুনটুনকে খুঁজতে থাকে আর হঠাৎই টুনটুন সুখী আর বান্টির সামনে এসে হাজির হয়। আর টুনটুন বোবা থাকার কারণে সে কিছুই বলতে পারে না। মা টুনটুন, এখন থেকে তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না, বুঝলি? সব সময় আমাদের সঙ্গেই থাকবি। তোর অলৌকিক শক্তির জন্য সবাই যে তোকে চুরি করতে চায় রে মা। মায়ের কথায় টুনটুন মাথা নাড়ায়, কিন্তু এরপর থেকে টুনটুন আর হিরে দিতে পারে না। এরপর সুখী আর বান্টি চিন্তায় পড়ে যায়, কিন্তু হিরে না পাওয়ার কারণেও তারা তাদের সন্তানকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। কুসুমতলি জঙ্গলে রাজু টোনা তার মা মরা মেয়েকে নিয়ে বসবাস করত। রাজু ছিল পেশায় একজন কাঠুরিয়া। সারাদিন বনে কাঠ কেটে তা বাজারে বিক্রি করে যা টাকা পেত তাই দিয়ে রাজু টোনা তার ছোট্ট মেয়ে আর নিজের খাবার জোগাড় করত। মা টুনি, তুই বাড়িতে থেকে রান্নার কাজগুলো সেরে নে। আজ আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। আমি আজ অল্প কিছু কাঠ কেটেই বাড়িতে ফিরে আসবো। বাবা, আজ তো আমি তাড়াতাড়ি রান্না সেরে নিয়েছি, আর এমন আকাশে আমি তোমাকে কিছুতেই বাহিরে যেতে দেব না। আজ তোমার সাথে আমিও যাব, আর আমিও কাজ কাটা শিখবো। না রে মা, তুই আর জেদ করিস না। আকাশের এমন অবস্থাতে আমি তোকে নিয়ে যেতে পারবো না। তাহলে তো আজ তুমি যেতেই পারবে না। পাগলি মেয়ে আমার, আজ যদি আমি না যাই তাহলে তো কাল খাওয়ার মতো কিছু থাকবে না। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত জেদ করছিস তাহলে চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, চলো। রাজু টোনা তার মেয়েকে নিয়ে মেঘলা আকাশে কাঠ কাটতে বের হয়। বেশ কিছু দূর যাওয়ার পর তারা একটা বড় গাছ দেখতে পায়। বাবা দেখো, কত বড় একটা গাছ। চলো চলো, আমরা দুজনে মিলে আজ এই গাছটাকে কাটি। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, চল। এরপর রাজু টোনা সে গাছটা কাটতে শুরু করে, কিন্তু গাছের কুঠুরে যে একটা মা সাপ তার ছেলেকে নিয়ে ঘাপটি মেরেছিল সেটা তারা কিছুতেই বুঝতে পারে না। যেই না গাছটি কাটা হয়ে যায় অমনি মা সাপ তার ছেলেকে নিয়ে পালাতে ধরার সময় গাছের গুড়ির নিচে চাপা পড়ে যায়, আর সাথে সাথে মা সাপটা মারা যায়। মা, মা, তোমার কি হলো মা? তুমি কথা বলো মা, তুমি কথা বলো। সাপের ছানার কান্না দেখে রাজু টোনা আর টুনির ভীষণ মায়া হয়। আরে, ছানাটা কেমন কাঁদছে। বাবা, আজ যে আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। একটা ছানাকে যে আমরা অনাথ বানিয়েছি বাবা। কাঁদিস না রে মা, আমরা তো আর বুঝে শুনে কিছু করিনি, তাই না? চল মা, ছানাটাকে নিয়ে আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ বাবা, আর এই তো এখন থেকে কেউ নেই, তাই আমি হলাম ওর বড় বোন, আর ও হলো আমার নাগ ভাই। চল নাগ ভাই, চল আমাদের সাথে চল। রাজু টোনা টুনি এবং টুনির নাগ ভাইকে নিয়ে বাড়িতে ফিরে আসে। নাগ ভাই, তোর হয়তো ভীষণ ক্ষুধা পেয়েছে, চল আমি তোকে দুধ খাইয়ে দেই। না না, আমি খাবো না দিদি, আমি কিচ্ছু খাবো না, আমার খিদে নেই। আমার যে মায়ের জন্য বড্ড মন খারাপ করছে, আমি মায়ের কাছে যাব। ভাই আমার, একদম জেদ করিস না, আয় আয় আমার কাছে আয়। আমার খুব ঘুম পাচ্ছে দিদি, আমি এখন ঘুমোবো। টুনি নাগকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর টুনি তার নাগ ভাইয়ের পাশে বসে অনেক কাঁদতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এরপর হঠাৎ একদিন ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। রাজু টোনা গাছ কাটতে গিয়ে গাছের তলায় চাপা পড়ে মারা যায়। বাবা, এটা তোমার কি হয়ে গেল বাবা? এখন আমরা দুই ভাই বোন কি করে থাকবো বাবা? এটা তোমার কি হলো? আমরা দুই ভাই বোন এখন কি করে খাবো বাবা? বাবা, দিদি দিদি, তুমি আর কেঁদো না দিদি, তুমি কাঁদলে যে আমারও ভীষণ খারাপ লাগে আর অনেক কান্না পায়।
না কেঁদে আর কি করবো ভাই বল, বাবা ছাড়া যে আর কেউ আমার আপন নেই। কেঁদো না দিদি, আমি বুঝি তোমার পর, আমি বুঝি তোমার একটু আপন নই। বাবা মারা গেছে তাতে কি হয়েছে, আমি তো আছি, আজ থেকে আমি তোমাকে আগলে রাখবো দিদি। এদিকে সেখানে থাকা উপস্থিত পাখিদের মধ্যে এক বৃদ্ধা পাখি বলে ওঠে, শোন টুনি, তোদের ঘরে এই সাপটা থাকার কারণেই আজ তোর বাবা মারা গেছেন। তোদের ঘরে যে অভিশাপ ঢুকেছে, আর এই অভিশাপের কারণে হয়তো আমরাও কোনো বিপদে পড়বো। তাই হয় তুই তোর নাগ ভাইকে নিয়ে চলে যা, নয়তো ওকে এখান থেকে তাড়িয়ে দে। মিনু মাসি, তুমি এসব কি বলছো বলো তো? আমার বাবা মারা গেছে, কোথায় তোমরা আমাকে একটু সহানুভূতি দেখাবে, তা না করে কিনা উল্টো পাল্টা কথা বলছো, আর আমাকে তোমরা কথা শোনাচ্ছ। দেখ, তোদের এসব কান্না দেখে আমাদের কোনো লাভ নেই। কথায় বলে না, চাচা আপন প্রাণ বাঁচা। আমরাও সেটাই করছি, আর আমি তোকে 3 দিনের সময় দিচ্ছি। এর মধ্যেই তুই কি করবি সেটা আমাদের জানাবি। নাগ ভাই, দেখলি তো সবাই কেমন কথা শুনিয়ে চলে গেল। বাবার লাশটাকেও কেউ সৎকার করলো না। কেউ না করুক দিদি, তুমি আর আমি মিলে বাবার সৎকার করাবো। দুই ভাই বোন মিলে রাজু টোনার সৎকার করায়। এরপর রাত হয়ে আসে। নাগ ভাই, তোর কি কোনো নিরাপদ আশ্রয়স্থল আছে বলতো? যদি থাকে তাহলে আমাকে বল, আমি তোকে সেখানেই রেখে আসবো। এখানে যে তুই নিরাপদ নস রে, যখন তখন তোর উপর আক্রমণ হতে পারে। আমি নাগরাজ্যের নাগপুত্র, আমার ভেতরে অনেক শক্তি আছে দিদি। আমি যে নাগমণির অধিকারী। আমার মা আমার বাবার সঙ্গে ঝগড়া করে ওই গাছের কোঠরে আশ্রয় নিয়েছিল, কিন্তু সেখানে এসেও আমার মাকে জীবন দিতে হয়েছে, আর আমাকেও তোমাদের সঙ্গে এখানে আসতে হয়েছে। এখন আমার নাগরাজ্য ছাড়া আমার কাছে আর কোনো নিরাপদ আশ্রয় নেই দিদি। তাহলে কাল সকালে আমি তোকে নাগরাজ্যে নিয়ে গিয়ে ফিরিয়ে দিয়ে আসবো। টুনির কথা শুনে নাগরাজার কিচ্ছু বলে না। এরপর গভীর রাত হয়ে যায়, আর হঠাৎই টুনির নাগ ভাই অসুস্থ হয়ে পড়ে। তার পুরো শরীরে কাটা কাটা ক্ষত হয়ে যায়। নাগ ভাই, এ তোর কি হয়ে গেল নাগ ভাই? দিদি, আমি মরতে চাই না দিদি, আমাকে আমাকে তুমি বাঁচাও, বাঁচাও দিদি, আমি মরতে চাই না। টুনির নাগ ভাই অজ্ঞান হয়ে পড়ে যায়। টুনি কোনো কিছু বুঝতে না পেরে সেই রাতে তার নাগ ভাইকে নিয়ে তান্ত্রিকের কাছে যায়, আর তান্ত্রিককে সবটা খুলে বলে। এক জটিল রোগের কারণে তোর ভাইয়ের এই অবস্থা হয়েছে। আজ রাতের মধ্যে যদি ওর কোনো চিকিৎসা না করানো হয় তাহলে ও আজকেই মারা যাবে। তান্ত্রিক বাবা, আমার ভাইকে বাঁচানোর জন্য আমাকে কি করতে হবে বলুন, আমি তাই করব। কালু কাকের বাড়ির উঠোনে আছে এক বিরাট খেজুর গাছ, আর সেই খেজুর গাছেই একটা হাড়ি বাঁধা আছে। ওই হাড়িতে হাড়ি ভর্তি মধু আছে, যেটা নাগরাজেরা জমা করে রেখেছে। তোকে সেই হাড়ি আনতে হবে, আর সেই হাড়ির মধু দিয়েই তোর নাগ ভাইকে সুস্থ করা হবে। তান্ত্রিকের কথা মতো টুনি কালু কাকের বাড়িতে যায়, আর কালু কাককে বাড়িতে দেখতে না পেয়ে টুনি গাছে উঠে মধু চুরি করে নিয়ে তান্ত্রিকের কাছে চলে আসে। বাবা, এই নিন মধু, আমার ভাইকে এক্ষুনি সুস্থ করে দিন। তান্ত্রিক মধু নিয়ে সাপের গায়ে মাখিয়ে দেয়, আর অমনি সাপ সুস্থ হয়ে যায়। ভাই, তুই সুস্থ হয়ে উঠেছিস। তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যে আমার ভাইকে সুস্থ করে দিয়েছেন। এরপর টুনি তার নাগ ভাইকে নিয়ে বাড়িতে ফিরে আসে। এদিকে কালু কাক তার মধুর হাড়ি খুঁজে না পেয়ে তুলকালাম শুরু করে দেয়। কে 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 আমার মধুর হাড়ি নিয়েছে? হ্যাঁ, ওই মধুর হাড়ি তো একমাত্র সাপেদের রোগ সারাতেই কাজে লাগে, আর এই জঙ্গলে তো একমাত্র টুনি ঘরেই সাপ আছে। তার মানে কি টুনি? এসব বলে কালু দৌড়ে টুনির বাড়িতে যায়। টুনি, টুনি, আমার গাছের মধুর হাড়ি তুই চুরি করেছিস তাই না? এই এই, একদম আমার বোনকে তুমি চোর বলবে না, এই বলে দিলাম। ওরে বাবারে, মধুচোর বোনের নাগ ভাইয়ের দেখছি খুব বড় গলা। আমি নিশ্চিত
তোরাই আমার মধুর হাড়ি চুরি করেছিস। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমার বোনই মধু চুরি করেছে? আজ আমার কাছে কোনো প্রমাণ নেই বলে আমি তোদের ছেড়ে দিলাম, কিন্তু যেদিন আমি প্রমাণ পাবো সেদিন তোদের খবর করে ছাড়বো। কালু একা একা কথা বলে সেখান থেকে চলে যায়, আর টুনি তার নাট ভাইকে নিয়ে কোনো রকমে দিন কাটাতে থাকে। আমার তো এখন যথেষ্ট বয়স হয়েছে। আমি যদি এখন থেকে নিজের খাবার নিজে সংরক্ষণ করে না রাখি তাহলে তো শেষ বয়সে আমার খাবার সংকট হবে। আমার তো আর বউ বাচ্চা কেউ নেই যে আমাকে রোজগার করে খাওয়াবে। যাই, আজ কিছু মুরগি নিয়ে বাজারে চলে যাই। এই মুরগিগুলো তো বাড়িতেই থাকবে, আমি তো বাজারে যাব। যাই, আমি এক কাজ করি, এই মুরগিগুলো বরং আমি গুনে রেখে যাই। 1 2 3 4 5 6। এখানে আমার 6টা মুরগি আছে। এই 6টা মুরগি বাড়িতে রেখে এই 2টো মুরগি আমি বরং বিক্রি করতে নিয়ে যাই। ইগল তার কথা মতো 2টো মুরগি নিয়ে বাজারে চলে যায়। এই মুরগি মুরগি দেশি মুরগি নিয়ে যাও, নিয়ে যাও। কার কার লাগবে দেশি মুরগি নিয়ে যাও। আমার কাছে কিন্তু মুরগি সীমিত আছে, যদি একবার শেষ হয়ে যায় তাহলে কিন্তু পস্তাবে। নিয়ে যাও। আরে আরে ইগল, তুই মুরগিগুলোকে বিক্রি করতে বাজারে কেন নিয়ে এসেছিস বলতো? আমাদেরকে খবর দিলেই তো পারতি, আমরা তোর বাড়ি থেকে মুরগি নিয়ে আসতাম। তোমরা যে আমাকে এত ভালোবেসে কথাগুলো বলছো, আমি তাতেই অনেক খুশি। নাও এবার তোমরা মুরগি নাও। সবাই ইগলের কাছ থেকে মুরগি কেনার জন্য ভিড় জমায়। এইদিকে আড়াল থেকে কালু কাক এসব দেখে মনে মনে ভাবে, এই ইগলের বাড়িতে অনেকগুলো মুরগি আছে। এই ইগল তো এইখানে মুরগি বিক্রি করা নিয়ে খুবই ব্যস্ত আছে। এই সুযোগে আমি বরং ইগলের বাড়িতে গিয়ে বাজিমাত করে আসি। কালু কাক তার ভাবনার কাজ শেষ করে সেখানে আর এক মুহূর্ত দেরি না করে ইগলের বাড়িতে চলে যায় আর 2টো মুরগি চুরি করে নিজের বাড়িতে নিয়ে আসে। এদিকে ইগলও মুরগি বিক্রি করে তার বাড়িতে ফিরে আসে। কি আমার এখানে 2টো মুরগি কম কেন? আমি তো যাওয়ার সময় 6টা মুরগি রেখে গিয়েছিলাম, তাহলে আর 2টো কোথায় গেল? তার মানে কিনা আমার বাড়িতে কোনো চোর ঢুকেছিল? ইগল রাগে আগুন হয়ে এদিকে সেদিকে পায়চারি করতে থাকে, কিন্তু কোনো হিসেব না মিলাতে পেরে একা একাই বসে কান্না করতে থাকে। অন্যদিকে টুনি আর টোনা, কে গো, বাড়িতে যে কোনো খাবারই নেই গো, যাও না নদীতে গিয়ে কিছু মাছ ধরে নিয়ে এসো, আমি না হয় 2টো মাছ কেটে তোমার জন্য আজকে রান্না করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বটি নিয়ে বসে থাকো, আমি এই যাব আর এই আসবো। টোনা এভাবে টুনিকে অপেক্ষায় রেখে মাছ ধরতে চলে যায়। আর বেশ কিছুক্ষণ টোনা বড়শি নিয়ে বসে থাকার পরে 2টো মাছ পেয়ে যায়। আরে বাহ, মাছ দুটো তো বেশ বড়ই আছে। আমি কি এগুলো নিয়ে তবে এবার বাড়িতে ফিরে যাব? কিন্তু 2টো মাছ নিয়ে বাড়িতে ফিরলে তো এগুলো শুধু আজকেই খাওয়া হবে, কালকের মতো খাওয়ার জন্য তো কোনো কিছুই থাকবে না। না, আমি এক কাজ করি, আর কিছু সময় এখানে ব্যয় করে 2টো মাছ ধরে বাড়িতে নিয়ে যাই, কালকে খাওয়া যাবে। টোনা আবারও নদীতে বড়শি ফেলে সময় দিতে থাকে। এদিকে সেই পথ দিয়ে তখনই কালু কাক উড়ে যাচ্ছিল। কালু কাক সেই মাছগুলো দেখে লোভ সামলাতে না পেরে সে মাছগুলো চুরি করে নিয়ে যায়। হায় হায়, এ কি, আমি এত কষ্ট করে মাছ ধরলাম, এই মাছগুলো কোথায় চলে গেল? টোনা এইদিক সেদিক তাকিয়ে কাউকে খুঁজে না পেয়ে আর কোনো কিছু বুঝতে না পেয়ে মন খারাপ করে আর তার বড়শিতে একটা ধরা মাছ নিয়ে বাড়িতে চলে আসে। কি গো, তুমি একটা মাত্র মাছ নিয়ে বাড়িতে কেন ফিরে এলে বলো তো? আমি তো অনেকগুলো মাছই ধরেছিলাম গো, কিন্তু আমার মাছগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে জানো। এদিকে যে ক্ষুধাতে আমার পেট একদম জ্বলে যাচ্ছে, তাই তো আমি চলে এলাম গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তবে বসো আর আমি তোমাকে রান্না করে দিচ্ছি, কেমন? টুনি টোনার জন্য রান্না করতে থাকে। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে আর রাত পেরিয়ে ভোর হয়ে আসে। এদিকে প্রতিদিনের মতো ইগল আবারও 2টি মুরগি নিয়ে বাজারে চলে যায়। এদিকে প্রতিদিনের মতো আবারও কালু ইগলের বাড়িতে যায় মুরগি চুরি করতে। ইগল দাদার তো বাড়িতে নেই, এই সুযোগে আমি একটু ইগল দাদার বাড়িতে জিরিয়ে নেই। কালু যেই না ইগলের বাড়িতে গিয়ে বসে অমনি সেখানে ইগল চলে আসে। ওরে কালু, তাহলে তুই কিনা আমার মুরগি চোর? দাঁড়া, তোকে এবার আমি দেখাচ্ছি মজা। ওরে বাবা রে বাবা, হ্যাঁ রে কালু, তুই জলদি পালা পালা এখান থেকে, নইলে তো আজ তুই রোস্ট হয়ে ওই ইগলের পেটে যাবি রে। কালু কাক প্রাণের ভয়ে দৌড়াতে থাকে আর ইগলও তার পিছু পিছু ছুটতে থাকে। এই এই দাঁড়া দাঁড়া বলছি, তুই তো আমার মুরগি চুরি করে খেয়েছিস, আজ তো আমি তোকে খেয়েই ফেলবো। দাঁড়া বলছি, দাঁড়া। কালু গায়ের জোরে দৌড়তে গিয়ে নদীর জলে পড়ে যায় আর অমনি কালু জলে ডুবে যায়। যাক বাবা, ওই বেটা কালু নদীর জলে ডুবে মরেছে, এবার আর আমার কোনো চিন্তা নেই, শান্তিতে একটু থাকা যাবে।
ইগল মনের আনন্দে বাড়িতে ফিরে আসে। এদিকে কালু জলের নিচে গিয়ে বলতে থাকে, আরে আরে, আমি তো দেখছি জলের নিচে শ্বাস নিতে পারছি। ওরে বাবা, আমি তাহলে বেঁচে আছি, আমি তো তাহলে বেঁচে আছি। এ কি, তোমরা আবার স্বর্গের পরী নাকি, বলো তো? না গো, তুমি বেঁচে আছো, কারণ এটা হলো মায়াজাল, আর মায়াজালে কেউই কখনো মারা যায় না, তাই তো তুমি এই মায়াজালের ভেতরে নিঃশ্বাস নিতে পারছো। কি মজা, কি মজা, আমি তো বেঁচে আছি। তুমি তো আমাদেরকে দেখিয়ে ফেলেছো, তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দেব, কিন্তু জলের ওপরে গিয়ে তুমি আমাদের ব্যাপারে কাউকে কিচ্ছুটি বলবে না। জলপুরীর কথা শুনে কালু মনে মনে ভাবে, আরে আরে বাহ, এ তো আমার জন্য অনেক ভালো অফার। আমি যদি এখান থেকে অনেকগুলো টাকা পয়সা নিয়ে যাই, তবে তো আমাকে আর কাজ করে খেতে হবে না, আর চুরিও করতে হবে না। তখন তো আমি ইগলের থেকে অনেক বেশি ধনী হয়ে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, তবে হ্যাঁ, তার বিনিময়ে আমাকে অনেক টাকা পয়সা দিতে হবে। এরপর জলপুরের সাথে সাথে তাদের জাদু দিয়ে অনেকগুলো টাকা পয়সা প্রকট করে, আর সেই টাকাগুলো নিয়ে কালু জলের উপরে চলে আসে। আমি এবার অনেক বড় লোক, আমার ধারে কাছে কেউই আর আসতে পারবে না। কিরে কালু, তুই না জলে ডুবে মরে গেলি, তাহলে আবার কি করে ফিরে এলি বলতো? আমি মরিনি, বরং আমি আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছি, বুঝেছিস তো? এখন যদি তুই আমার ওপরে কোনো অত্যাচার করিস, তাহলে আমি পুলিশকে টাকা খাইয়ে তোকে থানায় ভরবো, এই বলে দিলাম। কালুর এমন অহংকারী কথা শুনে কেউ আর কালুর কাছে আসে না, সবাই কালুর থেকে অনেক দূরে দূরে থাকে। আহা, এত এত টাকা দেখার কি যে মজা, আমি ছাড়া তার কেউ বোঝে না। কালু এভাবেই টাকা পয়সা দেখে মজা করে থাকতে লাগে, আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কালুর টাকা পয়সাও শেষ হয়ে যায়। না, এবার তো আমার সব টাকা পয়সা শেষ হয়েছে, আমাকে আর জঙ্গলে থাকলে চলবে না, আমাকে বরং জলের উপরে থাকতে হবে। যাই গিয়ে দেখি তো ওরা কিছু করতে পারে কিনা। কালু কাক লোভে পড়ে আবারও জলের নিচে যায়। এই শোনো, আমার না সব টাকা পয়সা শেষ হয়ে গেছে, আমাকে তোমরা টাকা পয়সা দাও তো। আর হ্যাঁ, আমাকে জলের উপরে 3টে কলাবাড়ি বানিয়ে দাও, আর সেই কলাবাড়ির ভেতরে অনেক টাকা পয়সা সোনা দানা দেবে কিন্তু। আমাকে অনেক অনেক টাকা দেবে, যাতে করে আমার আর কোনোদিনও কোনো অভাব না থাকে। কালুর এমন লোভ দেখে জলপরি মনে মনে ভাবতে থাকে, এর কিনা এত লোভ, না, এবার তো ওকে ওর পাপের শাস্তি দিতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বরং জলের উপরে যাও, আর ওখানে গিয়ে তুমি তোমার মনের মতো সবকিছু দেখবে। জলপুরের কথা মতো কালু জলের উপরে উঠে আসে, আর সেখানে 3টি কলা বাড়ি দেখতে পায়, আর সেই কলার বাড়িতে অনেক সোনাদানা দেখে কালু খুশিতে আত্মহারা হয়ে যায়। এদিকে জলপুরি বলতে থাকে, 3 কলা বাড়ি, তোরা সংকুচিত হয়ে একটি বাড়ি হয়ে যা, আর ওই কালু কাকের প্রাণ নিয়ে নে। জলপরির কথা মতো 3 কলা বাড়ি সংকুচিত হয়ে যায়, আর ঘরের ভেতরে চাপা পড়ে দুষ্টু কালুর মৃত্যু হয়। আজ কাজে যাবে না, ওভাবে যেয়ে বসে আছো? গিন্নি, অন্যের জমিতে কাজ করতে আর মন চায় না গো, এত কষ্ট করে কাজ করি, কিন্তু ঠিক মতো পারিশ্রমিক পাই না আমি। কেউ আর আগের মতো পারিশ্রমিক দিতে চায় না, হাতে পায়ে ধরে পারিশ্রমিক নিতে হয়, আর বেশি করে চাইতে গেলে উল্টো ঝাড়ি খেতে হয়। কি আর করবো, আমরা তো গরিব, তাই না? অন্যদের উপর নির্ভর করে আমাদের চলতে হবে, তাই ওসব নিয়ে একদম মন খারাপ করো না গো। তাই বলে কি আমাদের কোনো সম্মান নেই? প্রতিদিন সবার কাছে অপমানিত হব? আমি আর পারবো না গো অন্য জমিতে কাজ করতে, তার চেয়ে ভালো আমি যে পরিশ্রমটা অন্য জমিতে দেব, সেই পরিশ্রমটাই আমার জমিতে খাটিয়ে আমি ফসল উৎপাদন করবো টুনি, আর এতে আমাদেরই লাভ হবে। কি বলছো? নিজের জমিতে ফসল উৎপাদন করবে? এটা কি চারটিখানি কথা? এটা তো অনেক ব্যাপার, তো না? ফসলের বীজ কিনতে হবে, সার, কীটনাশক, আর কত কি। এত টাকা কোথায় পাবে তুমি? কেন, বনের তো অনেকেই কৃষি ব্যাংক থেকে লোন নিচ্ছে, আমিও কৃষি ব্যাংক থেকে কিছু টাকা লোন নিব, আর ফসল তুলে বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে আমরা সবটা পরিশোধ করে দেব। এতে করে কিছুটা লাভ হবে আমাদের। কষ্ট করে নিজেদের জমি চাষ করব, অন্যদের জমি আর চাষ করব না গিন্নি। আচ্ছা দেখো, যা ভালো মনে হয় তাই করো গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ব্যাংকে গেলাম, দেখি কি হয়। রোনা চলে যায়, আর কিছুক্ষণ পর, কি গো, ব্যাংক থেকে ঋণ দিল তোমাকে? মনে তো হয় না তোমাকে ঋণ দিয়েছে। আমাদের মতো গরিবকে কেনই বা ঋণ দেবে? আমাদের আর কি বা আছে?
না গো গিন্নি, তোমার ধারণা একদম ভুল। এই দেখো, কৃষি ব্যাংক আমাদেরকে 10,000 টাকা ঋণ দিয়েছে। কৃষি ব্যাংক ধনী গরিব বলতে কিচ্ছু বোঝে না গো। কৃষি ব্যাংক থেকে সবাই সমান অধিকার ভোগ করতে পারবে, বুঝেছো? ও মা, তাই বুঝি? তা কতদিন সময় দিয়েছে টোনা? মানে কতদিনের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে বলো না টোনা? 6 মাস সময় দিয়েছে গিন্নি। 6 মাসের মধ্যে আমাদের ফসল উঠে যাবে। এই নাও টাকাগুলো, নাও রাখো, কাল গিয়ে বীজ কিনে আনবো। আর এখন আমি যাই, জমিতে গিয়ে ভালো করে চাষ করে নেই। টোনা কোদাল নিয়ে মাঠে চলে যায় আর টোনা জমি চাষ করতে থাকে। আর এভাবে সেই দিনটি কেটে যায়। এরপর পরের দিন, কি গো, বীজ কিনে আনলে? হ্যাঁ গো গিন্নি, কিনে আনলাম তো। বাজারে গিয়ে দেখলাম এবার আঙ্গুরের চাহিদা অনেক, তাই এবার আঙ্গুর বীজ এনেছি। এবার আমরা আঙ্গুর চাষ করবো গো। এখন জমিতে গেলাম আমি, অনেক কাজ পড়ে আছে, তাই না? টোনা তার চাষের জমিতে আঙ্গুরের বীজ রোপণ করে। টোনা তার জমি অনেক ভালো করে যত্ন করতে থাকে। আর এভাবেই কয়েকদিন কেটে যায়। এটা কি হলো? জমিতে এতগুলো বীজ রোপণ করলাম, তার মধ্যে থেকে একটা শুধু আঙ্গুরের চারা বের হলো। তাও আবার নেতিয়ে পড়া গাছ। গিন্নি, আমাদের সবকিছু যে শেষ হয়ে গেল গো। আমার সব জলে গেল সব। ভেবেছিলাম ফসল তুলে ঋণ পরিশোধ করবো, তা বোধহয় হবে না গো। টোনা, এভাবে ভেঙে পড়ো না তো, শান্ত হও। পরিশ্রম কখনো বৃথা যায় না। জমিতে যখন একটা চারা বেরিয়েছে, আমরা এই চারাটারই যত্ন করব। চলো, একদিন হয়তো আমরা ঠিক ফল পাবো। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। গিন্নি, তুমি তো বলেছিলে পরিশ্রমের ফল নাকি বৃথা যায় না। মনে হয় বৃথাই গেল তোমার সেই কথা শুনে। অযথা আঙ্গুর চারাটার কষ্ট করে যত্ন করে বড় করলাম, কই আঙ্গুর গাছে তো কোনো আঙ্গুরই হচ্ছে না, শুধু ডালপালা পাতা দিয়ে ভরপুর। এখন আমি কি করব? সব টাকাই তো শেষ। আর এদিকে ঋণ পরিশোধ করার সময় হয়ে গেছে। আমি কি করব এখন টুনি, কি করব? এভাবে ভেঙে পড়ো না গো। সব গাছেই তো একসময় ফল দেয়। হয়তো বা এই গাছে ফল দিতে কিছুদিন সময় লাগবে। আর কতদিন সময় লাগবে বলো তো? এদিকে যে আমার সংসার ভেসে যাচ্ছে, কোনো কাজই পাচ্ছি না। আমি বলো একটা কাজ করি, এই আঙ্গুর গাছটাকে কেটে ফেলি। মনে হয় এই আঙ্গুর গাছটা একটা বন্ধা। একে অযথা জমিতে রেখে কি লাভ? একে বিক্রি করে আবার বীজ কিনে এনে জমিতে লাগাবো, সেটাই বরং ভালো হবে গো। না না, তুমি এই গাছটা কেটো না। আঙ্গুর গাছটাকে দেখতে অনেক অসহায় লাগছে। তুমি কেটো না গো, ও যে অনেক কষ্ট পাবে। রাখো তো তোমার অসহায়ত্ব। পেটে ঠিক মতো খাবার যাচ্ছে না, ঋণে ডুবে আছি, আর ওর কষ্ট দেখে আমার কি লাভ? হ্যাঁ, বন্ধা গাছ একটা, ও তো আমাদের কোনো উপকারেই আসছে না। ওকে এখানে রেখে কোনো লাভ নেই, ওকে আজকে আমি কেটেই ফেলবো। আজ আঙ্গুর গাছটা বন্ধা বলে তুমি ওকে কেটে ফেলতে যাচ্ছ, তাই না? আমিও তো বন্ধা, আমিও তো সন্তান দিতে পারিনি। তাহলে কি তুমি আমাকে তাড়িয়ে দেবে? হ্যাঁ টোনা, বলো। অসহায় আঙ্গুর গাছের মতো তো আমিও অসহায়। ও তোমাকে ফল দিতে পারে না, আর আমি তোমাকে সন্তান দিতে পারি না। তাহলে তুমি আমাদের দুজনকে সরিয়ে ফেলো টোনা, সরিয়ে ফেলো। গিন্নি, তুমি এসব কি বলছো? কষ্ট পেও না, আমি এই গাছটা কাটবো না। টোনা টুনির দিকে তাকিয়ে আর গাছটা কাটে না। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন পূর্ণিমা রাতে, ওগো শুনছো? দেখো বাহির থেকে কি সুন্দর আলো ঘরে আছে, দেখতে পাচ্ছ টোনা? হ্যাঁ হ্যাঁ, তাই তো, চলো তো গিয়ে দেখি। গিন্নি গিন্নি, আলোটা দেখো, ওই জমি থেকেই আসছে। চলো তো আমরা গিয়ে দেখি, গেলেই আমরা বুঝতে পারবো। হে কি গো, এটা আমি কি দেখছি? আঙ্গুর গাছে সোনার আঙ্গুর ধরেছে। এটা তো অবিশ্বাস্য কাণ্ড। গিন্নি, আমিও তো বিশ্বাস করতে পারছি না, এটা কি করে সম্ভব? বিশ্বাস করতে পারছো না তো? আর এটা তো বিশ্বাস না করারই কথা। আসলে আমি এক অসহায় জাদুই সাহায্যকারী আঙ্গুর গাছ। কি জাদুই আঙ্গুর গাছ? কিন্তু আমার জমিতে তো আমি জাদুই আঙ্গুর বীজ লাগাইনি। তাহলে তুমি এখানে কি করে আসলে? আসলে তুমি যে এগুলির কাছ থেকে আঙ্গুরের বীজগুলো কিনেছিলে, আসলে সে সব বীজ বন্ধা বীজ ছিল। এগুলো তোমাকে ঠকিয়ে
বন্ধা বীজ দিয়েছিল, কিন্তু তুমি অনেক পরিশ্রম করেছো, আর পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। তাই সৃষ্টিকর্তা তোমার জমিতে আমাকে অসহায় আঙ্গুর গাছ হিসেবেই পাঠিয়েছে। আর আজ আমি পরিপূর্ণ। আজ থেকে তোমরা সোনার আঙ্গুর বিক্রি করে অনেক ভালোভাবেই দিন কাটাতে পারবে। দেখেছো গো, দেখেছো, তোমাকে বলেছিলাম না সৃষ্টিকর্তা একদিন মুখ তুলে তাকাবে আমাদের দিকে। টোনা দেখো দেখো, তোমাকে বলেছিলাম না আমাদের সুদিন আসবে, আর পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। টোনা, টোনা, তুমি চাইলে আমি ইগলকে শাস্তি দিতে পারি, কেননা সে তোমার সঙ্গে প্রতারণা করেছে। ও যে শাস্তি প্রাপ্য। না না থাক, ওকে আর শাস্তি দিতে হবে না। ইগল ভাই যদি আমার সঙ্গে প্রতারণা না করতো তাহলে তো আমি তোমাকে পেতাম না। তোমাকে পেয়েছি তাতেই হবে, আর কিচ্ছু চাই না আমরা। এরপর থেকে টোনা সোনার আঙ্গুর বিক্রি করে অনেক টাকা পায়। গিন্নি, আজ তো আমি কৃষি ব্যাংকের সব লোন পরিশোধ করে দিয়েছি। আজ আমি সব ঋণ থেকে মুক্ত। এসব হয়েছে ওই অসহায় আঙ্গুর গাছের জন্য। সত্যি টোনা, আজকে আমি অনেক খুশি। হ্যাঁ গিন্নি, একসময় যাকে আমি অবহেলা করেছিলাম আজ তার জন্য আমাদের পুরো ভাগ্যটাই বদলে গেল। এই জন্যই কোনো কিছুকে অবহেলা করতে নেই, বলো? হ্যাঁ হ্যাঁ টোনা, তুমি ঠিক কথাই বলেছো। আর শোনো না, এখন তো আমাদের অনেক সম্পদ। এখন যদি আমরা অসহায় পাখিদেরকে সাহায্য করি তাহলে ওরা দুবেলা খেয়ে দিয়ে শান্তি মতো বাঁচতে পারবে, বলো? হ্যাঁ গিন্নি, তুমি কথাটা একদম মন্দ বলনি। কাল থেকে আমরা কাজ শুরু করব আর অসহায় পাখিদেরকে সাহায্য করব। এরপর থেকে টোনা টুনি বনের অসহায় পাখিদেরকে সাহায্য করতে থাকে।